নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এখনো বিষয়টা তো বুঝতে পারছি না। সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং টালা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের 2 জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2 জনকে সাক্ষীই রাখেনি। এগুলো আমাদের অভিযোগ। মানে বুঝতে পারছি, যতটা বুঝতে পারছি আইনের যে ফাঁক ফোকরগুলো রেখে দিচ্ছে, এটাই জন্যই আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কিছুটা তো হতাশ হলেও একটাই কথা, যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই। সেই জন্য সেইখানে যেই চলনা বন্ধ। আমি চেয়েছিলাম সাক্ষ্য দিতে, কিন্তু ওনারা নিতে রাজি নেওয়াই হয়নি, বলে প্রয়োজন নেই। মা বাবা দিয়েছে তো মার আর প্রয়োজন নেই, এটাই বলেছে। সিবিআই আপনার সঙ্গে কতবার কথা বলেছে, যেহেতু আপনি শেষ কথা বলেছিলেন? না, গেছে, বাড়িতে গেছে, কথা হয়েছে, কিন্তু কেস কতটা দূর এগুলো কিছুই বলে না। কি ব্যাপার সেই ব্যাপারে কিছুই বলে না কখনো। আপনারা শুনলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার বক্তব্য, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এদিকে সিবিআই অনাস্থা হাইকোর্টে আরজিকরে নির্যাতিতার পরিবার। কেন নতুন করে তদন্তের প্রয়োজন? কেন নির্যাতিতার মা বাবা মামলা করলেন? তদন্তে কোথায় কোথায় খামতি? পয়েন্ট ধরে মামলা। কি কি প্রশ্ন? আরজিকরের সহকারী সুপার মৃতের বাবাকে ফোন করেছিলেন, তাকে তদন্তের জন্য ডাকা হয়নি। কার নির্দেশে সহকারী সুপার ফোন করেছিলেন? পরিবারকে জানানোর সময় কোন কোন ডাক্তার উপস্থিত ছিলেন, সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয়। কেন নির্যাতিতার মা বাবা মামলা করলেন? প্রশ্ন। তদন্তে কোথায় কোথায় খামতি? পয়েন্ট ধরে মামলা। সিবিআইয়ের অনাস্থা হাইকোর্টে আরজিকরে নির্যাতিতার পরিবার, আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। কেন নতুন করে মামলার প্রয়োজন হলো? আরজিকরের সহকারী সুপার মৃতের বাবাকে ফোন করেছিলেন, আর এখানেই প্রশ্ন, তাকে তদন্তের জন্য ডাকা হয়নি। পয়েন্ট ধরে ধরে মামলা করা হয়েছে। কার নির্দেশে সহকারী সুপার ফোন করেছিলেন? পরিবারকে জানানোর সময় কোন কোন ডাক্তার উপস্থিত ছিলেন? পরিবারের মামলার নথিতে এই প্রশ্নগুলোর উল্লেখ করা হয়েছে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, আবারও আদালতের দ্বারস্থ আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবা, আর এখানেই প্রশ্নগুলো হচ্ছে, এই যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে নথি সেখানে সাবমিট করা হয়েছে, সেখানে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে। সম্প্রতি একদমই যে মূল বিষয় হচ্ছে যে যখন নিম্ন আদালতের ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখন মৃতের বাবা মা কলকাতা হাইকোর্টে আবার সিবিআই ইনভেস্টিগেশন করার কেন আবেদন করলেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। তারা যে আবেদনপত্র জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট, প্রায় 25 থেকে 30টা পয়েন্ট তারা উল্লেখ করেছে। তাদের কোথায় কোথায় খামতি, কোথায় কোথায় তাদের মনে প্রশ্ন জাগছে। শুরুটা হচ্ছে একদম শুরু দিন থেকে, অর্থাৎ শুরু থেকে তারা যা বলে আসছিলেন সেটাতে উল্লেখ রয়েছেই। এরপর যখন সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো, সেখান থেকে তাদের আরও কিছু প্রশ্ন জাগছে। তাদের বক্তব্য, তুমি যেটা বললে যে যিনি ফোন করলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, সব থেকে বড় কথা তারা বলছেন যে একদম 32 নম্বর পয়েন্টে একদম উল্লেখ করা হয়েছে যে 150 গ্রাম একটা হোয়াইট লিকুইডের কথা উল্লেখ ছিল পোস্টমর্টম রিপোর্টে, কিন্তু সেটা নিয়ে সেই সমস্ত পোস্টমর্টমে যারা ছিলেন ডাক্তারদের কেন ইন্টারোগেশন বা এক্সামিন কেন করা হয়নি, এই পার্টটা সব থেকে বড় বাদ গিয়েছে। দ্বিতীয়ত তারা বলছেন যে চার্জশিটের উপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে দিনের আলোয় তারা অন্তত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে দেখতে পায়নি। কেন দেখতে পায়নি? পরিবারের বক্তব্য, সাক্ষীদের বয়ানের সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট এবং ইনকোয়েস্টি রিপোর্টের মধ্যে অনেক তারতম্য রয়েছে বা মিল পাওয়া যাচ্ছে না। আর একটা পয়েন্ট কি, পরিবারের তরফ থেকে দেহ যখন সেকেন্ড পোস্টমর্টমের জন্য আবেদন করা হয়, সেটা ডেলিবারেটলি বা ইচ্ছাকৃতভাবে সেটা এড়িয়ে যাওয়া হয়েছিল। তারা বলেছিলেন যে সেকেন্ড পোস্টমর্টম করানো হোক, কিন্তু সব পক্ষই তারা কিন্তু এড়িয়ে গিয়েছেন। কেন? এখানে তারা চাইছেন যে সিবিআই এটা প্রপারলি ইনভেস্টিগেশন করুক। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরদের জন্যই কি তাদের হাতে মানে বডি দেওয়া হয়নি, মেয়ের বডি, দেহ
দেওয়া হয়নি, মানে খুব দ্রুততার সঙ্গে কি সৎকার করা হলো? একাধিক প্রশ্ন তিনি বলছেন এটাই যে কেন পরিবারকে বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। সিবিআই প্রপারলি কিন্তু উইটনেসদের জিজ্ঞাসাবাদ করছে না, অনেককে অ্যাকিউজ হিসেবে জিজ্ঞাসাবাদ করা দরকার, তাদেরকে উইটনেস করা হয়েছে। এখানে তাদের মনে হয়েছে যে সিবিআইকে আরও প্রপারলি ইনভেস্টিগেশন করতে হবে, সেই কারণে তারা কিন্তু আজকে এসছেন। আমরা দেখলাম সেই নথি দেখাচ্ছি আমরা যে কমসে কম 30টা পয়েন্ট তারা উল্লেখ করেছেন, যে 30টা পয়েন্টের ভিত্তি করে আজকে শুনানি হয়েছে। আগামী 24 তারিখ সিবিআই তারা ফার্দার রিপোর্ট তারা জমা দেবে, তারপর আদালত সিদ্ধান্ত নেবে যে সিবিআইকে কোন কোন পয়েন্টে পুনরায় আবার ইনভেস্টিগেশন করতে হতে পারে। অর্ণবাংশু, এখানে আরো একটা বিষয় তুমি যেটা বললে যে নথি তারা জমা দিয়েছেন সেখানে 30টা পয়েন্টের উল্লেখ করা হয়েছে, যে যে জায়গায় ল্যাক রয়ে গেছে বা লুফোলস রয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্ণবাংশু, নির্যাতিতার পরিবারের তরফ থেকে, বিশেষ তার মা বাবার তরফ থেকে বারংবার একটা অভিযোগ আমরা দেখছি করা হচ্ছে, সেটা হচ্ছে তারা বারবার বলছেন যে হ্যাঁ তারা কথা বলেছেন, সিবিআই তদন্তকারীরা তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারপর তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, কিভাবে তারা তদন্ত এগিয়েছেন বা তদন্তের স্বার্থে কোনোভাবে মা বাবাকে ইনভলভ করা হয়নি, এমনই একটা গুরুতর অভিযোগ কিন্তু বারংবার এই নির্যাতিতার মা বাবার তরফ থেকে করা হচ্ছে, যেটা আজকেও আমরা দেখলাম। একদমই তাদের পরিবারের বক্তব্য যে তারা ট্রায়াল কোর্টে তারা ঢুকতে পারেনি, কারণ তাদেরকে নাকি বলা হয়েছিল, সিবিআই পক্ষ থেকে বলা হয়েছিল, অন্য পক্ষ থেকে বলা হয়েছিল যে ট্রায়াল কোর্টে শুনানির সময় তারা থাকতে পারবেন না। তাদেরকে মিসলিড করা হয়েছে বা মিসগাইড করা হয়েছে। তারা বলছেন যে আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছিল সিবিআই পক্ষ থেকে, যেটা বাইটে তারা উল্লেখ করেছেন। এক, দ্বিতীয়ত ইনভেস্টিগেশন কোন পর্যায়ে, কারা কারা উইটনেস, সেই সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি, তারা সেই সমস্ত বিষয় অবগত নয়। সেই কারণে তারা বলছেন যে সিবিআই যা ইনফরমেশন দিয়েছে তা সম্পূর্ণ নয়, অনেকটাই তারা দেয়নি। সেই কারণে তারা বলেছেন যে আমরা এই পয়েন্টগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এখানে কোথায় কোথায় সিবিআই আরও প্রপারলি ইনভেস্টিগেশন করার দরকার আছে। তারা এটা কখনোই বলছেন না যে বিচার প্রক্রিয়া স্তব্ধ হয়ে যাক বা আটকে দেওয়া হোক, তারা বলছেন সেটা চলুক, কিন্তু সিবিআইকে বলা হোক যে এই পার্টগুলো অন্তত যারা অ্যাকিউজড মনে হচ্ছে, যে একটা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করলেন তার বাবাকে, বলছেন সুইসাইড করেছে, তাকে অ্যাকিউজড করা হবে না বা তাকে কেন ইন্টারোগেশন করা হবে না প্রপারলি, সেই প্রশ্নটা তুলছেন যে এই পয়েন্টগুলোকে আগে প্রপারলি ইনভেস্টিগেশন করা হোক, তারপর সম্পূর্ণ হোক ট্রায়াল প্রক্রিয়া। যদি ট্রায়াল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর কোনোভাবে সম্পূর্ণ হবে না, সম্ভব হবে না ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে। তাই তারা আজকেই তার হাইকোর্টে মামলা করেছে। আজকে হাইকোর্ট বলেছে যে আগামী 24 তারিখ রিপোর্ট দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। সম্প্রতি ধন্যবাদ অর্ণবাংশু। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আর আপনাদের যে বিষয়টা আমরা তুলে ধরছিলাম যে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা, আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা বাবার বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই, তাদের দাবি দ্রুতই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আর ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন বিচারপতি। আপনারা সাক্ষ্য গ্রহণে সন্তুষ্ট নন, নির্যাতিতার পরিবারের কাছে জানতে চান বিচারপতি, তবে বিচার প্রক্রিয়া আটকানো যাবে না। সুপ্রিম কোর্ট তদন্তের অগ্রগতি দেখছে, আমি দেখব তদন্তের অগ্রগতি কি, মন্তব্য বিচারপতি। চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কি হয়েছে, আর কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা জানাবে সিবিআই, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমাদের অগ্রগতি জমা দিতে সমস্যা নেই, সুপ্রিম কোর্টে 17 মার্চ শুনানি, হাইকোর্টে জানালো সিবিআই, কোনো বিশেষ সাক্ষী নিয়ে নয়, পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য আছে। আরজি পরিবারের যে জায়গাগুলো তদন্ত হয়নি তদন্ত করা হোক বলা হয়েছে পরিবারের তরফ থেকে, এবং 30টি পয়েন্ট সম্বলিত নথিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।